দেখবে তো, দেখতে পাও কিনা, দেখতে পাচ্ছ? Yes, ma'am, it's visible. আচ্ছা, তো যেটা একটু বলে নি সেটা হচ্ছে যে ফুয়েলের রিপিটটা শেষ করেছি। অলরেডি আমি একটা করোশন শুরু করেছিলাম, কিছুটা পড়িয়ে দিয়েও ছিলাম, খুব একটা অল্প পার্টি পড়েছিল, তারপরে তো আবার রিপিটটা শুরু হয়ে যায়। তো আজকে আমি চেষ্টা করব সেই করোশনের নতুনটার আগে অবধি চলে যাওয়ার, ঠিক আছে? তো তোমরাও সেইভাবে একটু দেখবে, যদি অসুবিধে হয় তাহলে সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? আমি শুরু করলাম। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ইউনিট 5 করোশন। করোশন খুব সহজ জিনিস, আমরা সকলেই দেখেছি, দেখিনি এরকম লোক নেই। তো সবচেয়ে বেশি যেটা দেখে থাকি করোশন বলতে অ্যাজ আ এক্সাম্পল, দ্যাট ইজ দ্য রাস্টিং অফ আয়রন, অর্থাৎ লোহার ওপর মরছে। অতএব এইটাকে মাথায় রেখে এবার আমরা চ্যাপ্টারটা শুরু করতে চলেছি। ফার্স্ট আসি, হোয়াট ইজ করোশন। আমি আগেও বলেছি যে আমার প্রত্যেক কটা স্লাইড একটা করে কমপ্লিট কোশ্চেন, ঠিক আছে? এখন যে তোমরা দেখছো এটাও একটা কমপ্লিট কোশ্চেন, 2 থেকে 2 নম্বর মতন থাকবে এই একটার জন্য। কোশ্চেন কিরকম হয়, হোয়াট ইজ করোশন। করোশন, এই আমি যে ডেফিনেশনটা তোমাদের সামনে ধরেছি সেটাও লিখতে পারো, যে কোনো ডেফিনেশনই নিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা যে বইটা পেয়েছো সেই বই, দুটো বই তো পেয়েছো, বেসিক কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অ্যাপ্লাইড কেমিস্ট্রি যে বইটা সেমিস্টার 2 এ ছিল, যেটা আগে, তার মধ্যে এটা পাবে, মানে ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন পার্ট কেমিস্ট্রি, দ্যাটস ওয়াই। সো শুরু করি। ডেফিনেশন অফ করোশন। করোশন কাকে বলে না, করোশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্র্যাজুয়াল ডিস্ট্রাকশন অফ এ মেটেরিয়াল। Material means it generally based on a metal. So corrosion is a gradual destruction of a metal that is happened due to presence of any solution or any surrounding atmosphere. ম্যাম কি বোঝায়? হ্যাঁ বলো। ম্যাম বলছি যে আমি তো সেকেন্ড বইটা নিইনি, মানে ফার্স্ট বইটা আমার কাছে আছে, বেসিক কেমিস্ট্রি। আচ্ছা, আমি আপাতত এই পিডিএফটা পড়ো, আমি তো এটা দিয়ে দেবো। Yes, ma'am, আমার কাছেও অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা নেই। আচ্ছা শোনো, অসুবিধা নেই। Yes, ma'am, আমার এটা হচ্ছে যারা, যেটা লাইব্রেরিয়ান তিনি হয়তো বুঝতেও পারেননি যে এটা এই হয়েছে। তো যেটা করো হচ্ছে আপাতত এই পিডিএফটা যেটা আমি পাঠাবো সেটা থেকে পড়ো, এরপর যে যখন পারবে একটু সময় করে এসে কলেজ থেকে তুলে নেবে, ঠিক আছে? কোনো তাড়া নেই, কালকেই যে ছুটে চলে আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সময় সুযোগ মতো নিজেদের যদি কোনো কাজ করলো সেই সময় বেরিয়ে এটা তুলে নেবে, আর যদি নাও তুলতে পারো অসুবিধা নেই, আমার এই পিডিএফটা পড়লেও হবে, ঠিক আছে? আচ্ছা, তো হোয়াট ইজ করোশন। করোশন ইজ আ, বাংলায় যদি বলি, করোশন বা ক্ষয় হচ্ছে একটা ক্রমাগত অবক্ষয় ধাতুর। এই অবক্ষয়টা হওয়ার কারণ এটি কোনো দ্রবণ কিংবা কোনো পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে পড়েছিল যাতে এই ক্ষয়টা হয়েছে। হলো, এই গেল করোশন। যে দুটো পিকচার দেখাচ্ছি সেই দুটো হচ্ছে, বুঝতেই পারছো, করোশনের খুব কমন দুটো ইমেজ, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি কারণ। হোয়াট আর দ্য কজেস অফ করোশন। করোশন হয় কেন? এভরি মেটাল, ইফ ইট ইজ নট নোবেল মেটাল, মানে আদর্শ ধাতু খুব কমই হয়, যদি না হয় অল মেটালস, ধরে নিতে পারো অল মেটালস হ্যাভ সাম ফ্রি এনার্জি। ডিউ টু প্রেজেন্স অফ দিস ফ্রি এনার্জি, they have a tendency to release that free energy or to use the free energy, and during the utilization of this free energy they have transformed themselves from original form to another form, to the newly made form, and going this process occurs corrosion. বাংলাটা হচ্ছে এইরকম, সব ধাতুর মধ্যেই কিছু ফ্রি এনার্জি থাকে, কিছু শক্তি বর্তমান থাকে, যেই শক্তিটা মুক্ত অবস্থায় থাকে, যেই শক্তিটার থাকার জন্য তার সবসময় একটা চাহিদা থাকে কিছু কেমিক্যাল রিয়াকশনে অংশ নেওয়ার, কারণ তাকে সেই এনার্জিটাকে ইউজ করতে হবে। তো এই যে এনার্জিটাকে ইউজ করতে হবে, এর থেকে কি করে, এরা কিছু কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে ফেলে,
এবার রিয়াকশন করার জন্য পারিপার্শ্বিক কিছু অবশ্যই দরকার। তাতে কি হয়, সারাউন্ড যে এনভায়রনমেন্টটা আছে, আশেপাশের যে পরিবেশ, তারই কোনো উপাদানকে সঙ্গে নিয়ে তারা এই রিয়াকশনটা করে থাকে, এবং এই জন্যই করোশন হয়ে থাকে। করোশন অ্যাকচুয়ালি টার্মটা হচ্ছে আমাদের রেসপেক্টে, ক্ষয় কিন্তু মেটালের রেসপেক্টে নয়, বোঝার চেষ্টা করো। করোশন, দিস ইজ from our respect, because whatever our purpose, now it is not served. যে পারপাসে আমি মেটালটা ব্যবহার করেছিলাম সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, আমার আর পারপাস সার্ভ হচ্ছে না। কিন্তু মেটালের রেসপেক্টে কিন্তু এটা করোশন নয়, দিস ইজ জাস্ট আ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম। এক অবস্থায় ছিল আরেক অবস্থায় হয়েছে। এই যে মরচে, মরচে অ্যাকচুয়ালি কিসের ওপর হয়, লোহার ওপর হয়। লোহা ছিল আইদার আয়রন মেটাল অবস্থায়, সেটা মরচে পড়ার পর কি হলো না, অক্সাইড ফর্মে চলে গেল, মানে বাতাসের অক্সিজেনের সাথে রিয়াকশন করে ওটা আয়রন অক্সাইড হয়ে গেল। তো ইট ইজ জাস্ট আ ট্রান্সফরমেশন, কিন্তু এই ট্রান্সফরমেশন হতে গিয়ে মেটালটার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। সুতরাং আমাদের রেসপেক্টে এই ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাওয়াটাকে আমরা বলছি করোশন বা ক্ষয়। বোঝা গেল? এই অবধি ক্লিয়ার? একটু মাঝে মাঝে রেসপন্স Yes, ma'am. করবে, Yes, ma'am. মোবাইলে তো বুঝতে পারছি না। Yes, ma'am. নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইরোশন। একটা কোশ্চেন আমাদের পরীক্ষায় খুব আসতো, সেটা হচ্ছে হোয়াট ইজ করোশন and how it is differ from erosion, অর্থাৎ করোশন কাকে বলে এবং ইরোশনের সাথে এর তফাৎ কোথায়। এটা বইয়ে নিন, আগেও বলেছি আবারও বলছি, এটা বইয়ে নিন, কিন্তু এই কোশ্চেনটা আমাদের রেডি করতে হবে। তো হোয়াট ইজ করোশন বললে আমরা এতক্ষণ যা পড়ে এসেছি দিলাম, এবার চলে আসি ইরোশনের সাথে তফাৎ কি। তার আগে জানতে হবে ইরোশন কাকে বলে। ইরোশনের বাংলাটা হচ্ছে ভূমিক্ষয়, অর্থাৎ করোশন হচ্ছে ধাতুক্ষয়, ইরোশন হচ্ছে ভূমি, মানে ভূমি মানে মাটি, ভূমিক্ষয়। বোঝা গেল? তাহলে ইরোশনটাকে আমরা কি বলতে পারি ভালো ভাষায়, physical process where the top layer of soil or the loosened material of soil and rock are wiped out from one place to another place due to action of air, water, etc. ইরোশন বা ভূমিক্ষয় হচ্ছে একটা বাহ্যিক প্রক্রিয়া, ভৌত প্রক্রিয়া, যেখানে মাটির উপরিভাগ, মানে টপ লেয়ার যাকে বলে, মাটির উপরিভাগ বা মাটির আলগা অংশ, পাথরের উপরিভাগের আলগা অংশ জলস্রোতে বা বায়ু প্রবাহের দ্বারা সরে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এবং এই ঘটনাটাকে বলা হয় ভূমিক্ষয় বা ইরোশন। তোমাদের যে কোর্সটায় তোমরা পড়ছো সেখানে ডেফিনেশন যখন চাইবে, সেই স্কুলের মতন কোনো বইয়ের ছাপানো ডেফিনেশন যে লাইন বাই লাইন বলতে হবে এরকম কথা নেই। স্ট্যান্ডার্ড সবকটা পয়েন্ট দিয়ে যদি নিজে ভাষায় বলতে পারো তাহলেও হবে। সুতরাং খুব ভালোভাবে বুঝে নেবে। নেক্সট, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন করোশন এন্ড ইরোশন। করোশন আর ইরোশনের মধ্যে তফাৎ কি? করোশন নিজেরাই বুঝতে পারছো, প্রথম হচ্ছে দিস ইজ কেমিক্যাল প্রসেস, whereas erosion is a physical process. Definition এই লেখা আছে। Corrosion is applicable for metal, but erosion is applicable for soil and rock. Corrosion never change its place. এটা একটু বাদে বুঝতে পারবো। করোশনের কখনো জায়গা চেঞ্জ হয় না, মানে লোহার ওপরই পড়ে, পাশে গিয়ে পড়ে না। কিন্তু ইরোশনে কখনোই প্লেস সেম থাকে না, সয়েলের উপরিভাগটা যে সরলো, সরে কিন্তু নতুন জায়গায় চলে গেল, তাকে আর লোকেট করা যায় না মোস্ট অফ দা কেসেস। আর লাস্ট যেটা পার্ট অফ কেমিস্ট্রি, ওটা পার্ট অফ জিওগ্রাফি। অতএব অর্থাৎ ইরোশনে কোনো কেমিক্যাল রিয়াকশনস নেই, এখানে শুধুই ভৌত প্রক্রিয়া। প্যারালালি করোশনে কোনো মানে ঠেলাঠেলির ব্যাপার নেই, তুমি ঠেলে করোশন লোহায় মরচে ধরাতে পারবে না, ওটা আপনি আপ কেমিক্যালি রিয়াকশন করে তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট, হোয়াট আর দ্য টাইপ অফ করোশন। করোশন
Now there are two type of corrosion. One is chemical corrosion, another is electrochemical corrosion. ডিফারেন্সটা কোথায়? না দুটো টার্মের মধ্যে একটা ইলেকট্রো শব্দ তফাৎ, আগেরটাই নেই পরেরটাই আছে। ইলেকট্রো মিনস দ্যাট ইজ ইলেকট্রন, তার মানে কোথাও ফ্লো অফ ইলেকট্রন আছে, তার জন্য সেটাকে ইন্ডিকেট করা হবে। চলে আসি কেমিক্যাল করোশনে। কেমিক্যাল করোশন কোথায় হয়? কেমিক্যাল করোশন is happened when a metal, mainly its surface, gets contact with some solution. যখন কোনো ধাতুর উপরিভাগ কোনো সলিউশন বা কোনো দ্রবণ, সেটা হতে পারে অন্য কিছু, তার সংস্পর্শে দীর্ঘদিন ধরে থাকে, তখন সেই মেটালের সারফেস বা মেটালের উপরিভাগ থেকে একটা ক্ষয় হয়, সেইটাকে বলা হয় কেমিক্যাল করোশন, বিকজ দেয়ার ইজ আ প্রেজেন্স অফ আ কেমিক্যাল অর আ সলিউশন। এখানে একটা কথা বলি, জানো নিশ্চয়ই, সেটা হচ্ছে যে করোশন বা ক্ষয় কখনো পুরো মেটালের উপর হয় না, মেটাল সারফেসে হয়। কারণ Yes. সারাউন্ড এনভায়রনমেন্ট ওর সারফেসেই আছে, ওর ভেতরে তো ঢুকতে পারছে না। তুমি একটা লোহার পিসকে জলে ডোবালে, তো জলটা কোথায় লাগলো? লোহার বাইরের দিকটায় লাগলো, ভেতরে থরি লেগেছে। তো করোশন অলওয়েজ হ্যাপেন অন সারফেস, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে কি হচ্ছে এখানেও তাই, এই কেমিক্যাল করোশন যখন কোনো সলিউশনের কন্ট্যাক্টে এসে হয়, তখন সেটা দু রকম হতে পারে। কিরকম? না আমি ওই যে বললাম লোহার পিসটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি বেশ কিছুদিন, একদিন দুদিনের কাজ নয়, বেশ কিছু মাস, যাই হোক টাইমটার এখানে বলছি না, অনেক দিন রাখলাম, দেখলাম লোহাটার গায়ে মরচে পড়েছে। এই মরচেটা দু রকমের হতে পারে। এক, ফার্স্ট দ্যাট ইজ দ্য ইনসলিউবল ফর্ম। ইনসলিউবল মানে অদ্রাব্য, যা দ্রবীভূত হয় না। কিরকম? যে মরচে বা যে কোটিংটা পড়ে গেছে, সেটা এমন ভাবে পড়েছে যে ফার্দার জলে আর রিয়াকশন করছে না, অর্থাৎ লোহার মরচেটা শক্ত হয়ে লোহার উপরে চেপে বসেছে, ও ফার্দার বৃষ্টি জল কারুর সাথে কোনো রিয়াকশন করছে না। তাহলে এটা সুবিধা আছে কি, ওই যে একবার যে করোশন হয়ে গেল, এবার ওই এখন একটা প্রোটেকশন হিসাবে কাজে দেবে, যার ফলে কি হয়, নতুন করে আর করোশন বা ফার্দার প্রোগ্রেস করোশনের আর হয় না। এটা একদিকে ভালো, মানে ফার্স্ট টাইম হয়ে থেমে যাবে। এরকম অনেক পুরনো লোহার গ্রিল টিল দেখতে পাবে, বা পুরনো মেটাল টেটাল মানে চোখ রাখলে পাবে যে দীর্ঘদিন ওই অবস্থায় আছে, বছরের পর বছর আছে, কিন্তু আছে, ও আর ফার্দার আর ডিস্ট্রয় হচ্ছে না, ফার্দার ডিকে আর হচ্ছে না। তার কারণ একবার যে কোটিংটা, একটা করোশন হলেও তো একটা কোটিং পড়ে, লোহার উপরে যে মরচে পড়ে সেটা একটা কোটিং নয়, তো সেই কোটিংটা ইনসলিউবল, অদ্রাব্য। আরেকটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে দ্য কোটিং ইজ সলিউবল। এটা আরো বিপজ্জনক। কেন? না সলিউবল হলে কি হবে, ও আস্তে করে ধুয়ে বেরিয়ে যাবে, ও তৈরি হচ্ছে, তৈরি হয়ে জলের সাথে রিয়াকশন করছে, পরে আবার একটা কিছু হচ্ছে, হয়ে চেঞ্জ হয়ে চলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, হচ্ছে আর বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্ষতিটা কি হবে? কে বলতে পারে ক্ষতিটা কি হবে? ম্যাম এরকম হতে হতে তো ওই যে মেটালটা আছে ওটা একদম উড়ে চলে যাবে, একটা সময় কিছুই থাকবে না ওরা। পাতলা হয়ে যাবে, পাতলা হয়ে মেটা মানে রড থেকে চিপ হয়ে যাবে, চিপ ইয়েস। ও লেয়ার কে লেয়ার এভাবে খেয়ে যাবে, হয়ে যাবে, ওটাকে বলে, ওটাকে অ্যাকচুয়াল ক্ষয়ে যাওয়া বলে। এই হচ্ছে আমাদের কেমিক্যাল করোশন। যদি আমাদের ডেফিনেশন বা আসলে ডেফিনেশন আসবে না, আসলে আসবে শর্ট নোট, তো তোমাকে ওই শর্ট নোট হিসাবে ওটা করিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি আসতো, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল করোশন, বিকজ মোস্ট অফ দ্য করোশন আর আন্ডার দিস ক্যাটাগরি। ইলেকট্রোকেমিক্যাল করোশনে কি হয় না, এখানেও আগেরটার সাথে অনেকটা সেম। এখানে একটা মেটাল আছে এবং তার সারাউন্ড একটা এনভায়রনমেন্ট আছে, যার দ্বারা ও ক্ষয় পাচ্ছে। তফাৎটা কোথায়? এখানে আইদার টু মেটালস আছে, মানে মোর দ্যান ওয়ান মেটালস আছে, অথবা ওই মেটালটার মানে অরিজিনাল মেটালটারই একটা অংশ, মানে একটা অংশ ক্ষয়ছে, আরেকটা অংশের ওপর ডিপোজিট হচ্ছে। বুঝতে না পারলে বলবে।
এইটা হচ্ছে। তাহলে করোশন, ইলেকট্রোকেমিক্যাল করোশনে কি হয়, আইদার মোর দ্যান ওয়ান মেটাল থাকে, সারাউন্ড এনভায়রনমেন্ট তো থাকবেই, মানে কোনো মানুষ যখন নষ্ট হয় বা যে কোনো কিছু জানবে পারিপার্শ্বিক অবস্থা তার জন্য দায়ী, শুধু সে একা কিছু করে না। তো এখানেও লোহার ক্ষেত্রেও তাই, সে যখন নষ্ট হচ্ছে ডেফিনেটলি সারাউন্ড কেউ আছে যে তাকে হেল্প করছে, তো সেই হেল্পিং হ্যান্ডটা তো ফিক্স, সব ক্ষেত্রেই ফিক্স। আমি বলছি ইলেকট্রোকেমিক্যালের স্পেসিফিকেশন কি, এখানে একটা মেটাল সে নিজেই ক্ষয় পাচ্ছে এবং তার আরেকটা অংশের উপর ডিপোজিট হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ক্ষেত্রে দুটো মেটাল থাকে, তার জন্য এটা হয়। তো এক্ষেত্রে কি হয়, যে সারাউন্ড এনভায়রনমেন্টটা থাকে, যে মিডিয়েটাম হয়ে কাজ করে, মিডিয়াম হয়ে কাজ করে বা মিডিয়েটর হয়ে কাজ করে, তাকে বলা হয় ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট বা ওই মিডিয়ামটার কি ক্যাপাসিটি, ওর মেন ক্যাপাসিটিটা বা ওর মেন কাজটা হচ্ছে ওই ফ্লো অফ ইলেকট্রনটাকে হেল্প করছে। ও ইলেকট্রন গুলোকে বয়ে বয়ে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। এই গেল ইলেকট্রোলাইট বা মিডিয়ামটার ফাংশন। আর যে মেটালটা বললাম যে একটা দিক ক্ষয়ছে আরেকটা দিকের উপর ডিপোজিট হচ্ছে, তাহলে যে ক্ষয়ে যাচ্ছে সে তাকে কনসিডার করা হচ্ছে অ্যাজ এ অ্যানোড, ANODE। দাঁড়াও, ঘুরে গেল বোধহয় স্ক্রিনটা। হ্যাঁ, ANODE, অ্যানোড। অ্যানোড মানে হচ্ছে, আগের দিনও বলেছি, A ফর অ্যানোড, A ফর অ্যানায়ন। অ্যানায়ন মানে those who are negatively charged. Negatively charged means those who wants to lose electron, যারা ইলেকট্রন ছাড়তে চায়। তো সেরকম ভাবে মেটালের সারফেসের একটা পোর্শন সে ক্ষয়ে যাচ্ছে, সে ইলেকট্রন গুলোকে ছেড়ে দিচ্ছে। সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন গুলো কি করছে, যে মিডিয়ামটা আছে, হতে পারে সেটা এয়ার, হতে পারে সেটা কোনো সলিউশন, সবসময় যে মিডিয়ামটা চোখের সামনে দেখতে পাবে এরকম কোনো কথা নেই। যে মিডিয়ামটা আছে, এটা সেই মিডিয়ামের মধ্য দিয়ে সেই ছেড়ে দেওয়া ইলেকট্রন গুলো চলে যাচ্ছে আরেকটা দিকে। কোথায় যাচ্ছে না, ওই মেটালেরই আরেকটা পোর্শন যার উপরে গিয়ে ইলেকট্রন গুলো জমা হচ্ছে, ডিপোজিট হচ্ছে। তো সেইটাকে বলছি আমরা ক্যাথোড সেকশন। সি ফর ক্যাথোড, সি ফর ক্যাটায়ন। ক্যাটায়ন মিন্স প্লাস, প্লাস মিন্স হু নিডস। ওই ডিপোজিট হচ্ছে তার কারণ হচ্ছে ওর ইলেকট্রন ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, একদিক থেকে আরেক দিকে ফ্লোটা হচ্ছে। এবং এই টোটাল এই অ্যানোড পার্ট, ক্যাথোড পার্ট আর এই ইলেকট্রোলাইট, এইটা একটা অটোমেটিক সার্কিট ফর্ম হয়ে গেছে, যার ফলে করোশনটা আপনি আপ হয়ে যাচ্ছে, তোমার কিছু করতে লাগছে না। বোঝা কি গেল ইলেকট্রোকেমিক্যাল করোশন? ইয়েস ম্যাম। আমি লাইন বাই লাইন আলাদা আলাদা লিখে, যখন লিখবে পরীক্ষার খাতায় নট নেসেসারি যে এইভাবেই আলাদা আলাদা লাইনে লিখতে হবে, প্যারা দুটো প্যারাতেও ভেঙে লিখতে পারো, সেটা যে যার নিজের ইয়েতে সহজ ভাষায় বুঝিয়ে লিখবে, যাতে, আবারও বলছি, একদম ঢালাও লেখা দুপাতা দিয়ে দেবে না, কি হাফ পাতা ধরে গপত গপত করে বড় বড় হাতের লেখা করে লিখলাম। টিচারকে মানে খাটাবে না, সে এমনিও 2-3 লাইন পড়লেই ঠিক আছে। যখন তোমরাও খাতা দেখতে বসবে আমাদের জায়গায়, তোমরাও দেখবে একবার তাকালেই বুঝতে পারবে মেটেরিয়াল আছে কিনা, ওর জন্য লাইন বাই লাইন পড়তে লাগে না। তো অল্প কথায় সুন্দর গুছিয়ে লিখবে, তাহলে কি হবে, সে পড়বে, যথাযথ নম্বরটা তোমাকে দেবে। আর ভলিউম যদি দেখতে যায়, ওই দুটো একে 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 দিতে দিতে বেরিয়ে যাবে, চলে যাবে। আচ্ছা, নেক্সট এই পার্টটা নতুন এসছে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল করোশন দুটো কারণে হয় মেইনলি। এক হচ্ছে হাইড্রোজেনের জন্য, মানে সেই সময় পারিপার্শ্বিক পরিস্থিতিতে হাইড্রোজেন আয়ন প্রচুর এসে গেছে, তারা করোশনটাকে করছে, তো হাইড্রোজেন লিবারেশন হওয়ার জন্য হয়। আরেকটা হয়, যেটা এরপর পড়াবো, অক্সিজেন লিবারেশনের জন্য হয়, প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয়েছে সেই ইয়েতে, তার জন্য হচ্ছে। তাহলে হাইড্রোজেন লিবারেশনে কিরকম হয় না, হাইড্রোজেন লিবারেশন হচ্ছে, সাপোজ দেয়ার ইজ আ এনভায়রনমেন্ট হুইচ ইজ অ্যাসিডিক। অ্যাসিডিক মিন্স ভেবো না যে সেখানে লিটার লিটার অ্যাসিড আছে, কোনো কারণে সেই এনভায়রনমেন্টটার মধ্যে হাইড্রোজেন আয়নস এক্সেস হয়ে গেছে, হতে পারে সেটা একটা কোনো সলিউশন, তাহলে ডেফিনেটলি ওটা অ্যাসিডিক সলিউশন। হতে পারে অ্যাসিড ফিউমস, হয়তো সেই ঘরের মধ্যে প্রচুর অ্যাসিড ফিউমস তৈরি হয়, সেই অ্যাসিড ফিউমস তৈরি হতে 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 যে মেটালস গুলো আছে ঘরের মধ্যে, ধরো যে টিউবের প্যানেলটা আছে, ফ্যানের ব্লেডটা আছে, বা একটা সাধারণ যে একটা, মানে যদি একটা চামচও থেকে থাকে তার আশেপাশে, একটা সামান্য একটা যদি স্প্যাচুলাও থেকে থাকে, দেখবে তার আসছে।
সে হয়তো সেই অর্থে অ্যাসিডে ডুবে নেই, কিন্তু সে ওই ওয়েদারে থাকার জন্য হয়ে গেছে। তো সেই রকমই হচ্ছে হাইড্রোজেন লিবারেশন প্রসিডিওর। এখানে কি হয়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট দরকার যেখানে হাইড্রোজেন আয়ন তৈরি আছে। এবার ধরো যে মেটালটার উপর করোশন হচ্ছে, সে কি করবে, তার হচ্ছে যে ও ক্ষয় পাচ্ছে। ও ক্ষয় পাওয়া মানে কি, ও ক্ষয় পাওয়া মানে হচ্ছে ওর থেকে বেরিয়ে যাচ্ছে, ও কিছু লুজ করছে, ও কিছু হারাচ্ছে। কি হারাচ্ছে এবার দেখি না। ফার্স্ট দেখো সেকেন্ড পয়েন্টটা দেখো, বুলেট দেওয়া যেটা সেকেন্ড পয়েন্ট সেটা দেখো কি হচ্ছে না। সেখানে একটু তুলে দিই। সেখানে কি হচ্ছে, সেখানে আয়রন ইলেকট্রন লুজ করছে। কটা ইলেকট্রন করবে, আইদার ও দুটো করবে অথবা তিনটে করবে, 2-3-এর বাইরে ধরে রাখো খুব একটা হবে না। তো আয়রন দুটো ইলেকট্রন লুজ করলো, হারালো। হারালে কি হবে, আয়রন +2। ইলেকট্রনের হিসেবটা আগের দিন আমি বুঝিয়েছিলাম। আয়রন যেটা পিওর স্টেট সেটার কত, 0। শূন্য থেকে যদি দুটো ইলেকট্রন বেরিয়ে যায়, ইলেকট্রনের পার ইলেকট্রন বেরিয়ে যাওয়া মানে -1 করে কমে যাওয়া, তাহলে 0 মাইনাস অফ -1, তাহলে হয়ে যাবে +1। যদি দুটো ইলেকট্রন বেরোয় তাহলে 0 মাইনাস দুটো ইলেকট্রন মানে কি 2 × -1 মানে -2, তাহলে 0 মাইনাস অফ -2, তাহলে হয়ে যাবে +2। জাস্ট একটা নিউমেরিক্যাল, এটাতে মনে রাখার কিছু নেই। তো আয়রন দুটো ইলেকট্রন ত্যাগ করে হলো ফেরাস আয়ন। এইবারে কি হলো, এই ইলেকট্রন গুলো যে বেরোলো, তা কেউ একজন আছে যে ইলেকট্রন গুলো নিচ্ছে। কে নিচ্ছে, ওই যে অ্যাসিডিক প্রচুর হাইড্রোজেন আছে আয়ন। হাইড্রোজেন আয়নের চার্জ কি, আচ্ছা হাইড্রোজেন আয়নের চার্জ কি, নতুন কেউ বলো, হাইড্রোজেন আয়নের চার্জ কি? ম্যাম পজিটিভ। হাইড্রোজেন আয়ন, বোর্ডে লেখো। হ্যাঁ ম্যাম বাবা, কিন্তু পজিটিভ। কি মানে কি লিখবে লেখো। হ্যাঁ পজিটিভ, আমি হ্যাঁ? বলছি হাইড্রোজেন আয়ন, তোমাকে আমি বোর্ডে লিখতে বললাম, কি লিখবে? H+। H+ aqueous। H+, রাইট। হ্যাঁ H+, তো H+ মানে কি, ইট নিডস ইলেকট্রন। তো আয়রন যে ইলেকট্রন গুলো ছেড়ে দিয়েছিল H+, সেই ইলেকট্রন গুলো নিয়ে নেবে, নিয়ে তৈরি করবে H2 গ্যাস। এইবার কি হলো, তাহলে ওভারঅল রিয়াকশনটা কি দাঁড়ালো, ছিল পিওর আয়রন আর হাইড্রোজেন আয়ন, তৈরি হলো ফেরাস আয়ন। Fe2+ কে বলা হয় ফেরাস আস, আর হাইড্রোজেন গ্যাস। তো হাইড্রোজেন যে হাইড্রোজেন গ্যাসে হলো সেটা আমার টার্গেট নয়। তো এই অবস্থায় যদি কোনো মানে, আচ্ছা একটা কথা বলো তো, ধরো একটা আয়রন প্লেটকে আমি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, যার ফলে এই রিয়াকশন যেটা বোর্ডে দেখতে পাচ্ছ সেটা হয়েছে। আয়রনটা তো চেঞ্জ হয়ে গেল আমি বলছি, অ্যাসিডটার কি হলো বলতে পারো? হাইড্রোজেন আয়ন গুলো হাইড্রোজেন গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে, আর পিওর আয়রনটা ফেরাস হয়ে যাচ্ছে। আয়রনটার চেঞ্জ তো আমি বুঝলাম, অ্যাসিডটার কি চেঞ্জ হতে পারে? ম্যাম আয়রনটা অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করবে। করবে তো, কিন্তু আয়রনটা মানে আমি বলতে, আমার প্রশ্ন হচ্ছে অ্যাসিডটার প্রেজেন্ট মানে অবস্থা কি দাঁড়ালো? ম্যাম ওটা আয়রনের হাইড্রক্সিল হয়ে যাবে। সল্ট হবে। ওর অ্যাসিডিটি কমতে থাকবে, ওর নিউট্রালের দিকে শিফট করতে থাকবে, হয়ে যাবে না, বাট নিউট্রালের দিকে শিফট করতে থাকবে। ওর কনসেন্ট্রেশন, অ্যাসিডের যে তীব্রতাটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে। ইয়েস ম্যাম। তাহলে কি দাঁড়াচ্ছে, যে আয়রনটা ফেরাস আয়ন হয়ে গেল আর হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস হয়ে গেল। তাহলে ওভারঅল এখানে কি দাঁড়াচ্ছে, দিস টাইপ অফ রিয়াকশন অর করোশন ইজ হ্যাপেন্ড ডিউ টু ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন আয়ন। মানে ডিসপ্লেসমেন্ট মানে হাইড্রোজেন জায়গা পরিবর্তন করে এটা করেছে। এই ধরনের করোশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, হিয়ার দ্য অ্যানোড এরিয়াস আর লার্জ, এখানে অ্যানোডিক অংশটা বড্ড বড়, আর ক্যাথোড এরিয়াস আর স্মল, ক্যাথোডের অংশগুলো খুব কম। অর্থাৎ একটাই লোহা যদি কনসিডার করো, তাহলে ক্ষয়ে যাওয়ার জায়গাটা বড্ড বেশি, ডিপোজিট হবে সেই জায়গাটা খুবই ছোট। এটা অবজারভেশন কি দেখবে, দেখবে একটা পাইপ লাইন বাইরে দিয়ে গেছে, এর পর পর যখন কাজের জগতে যাবে এগুলো চোখে পড়বে, হয়েছে
হঠাৎ করে দেখবে জাংশন থেকে সে খুলে ঝুলছে। কেন? ওই জাংশনের অংশটাতে গিয়ে ডিপোজিট হয়েছে, ডিপোজিট হয়ে ওই জায়গাটা ভারী হয়ে গেছে, ভারী হয়ে আর টানতে পারছে না, জাংশন থেকে খুলে পড়েছে। এরকম প্রচুর কনস্ট্রাকশন দেখতে পাবে, একটা মেটাল একদম পাতলা হয়ে গেছে, কোথাও কোথাও নেই, আর কোথাও কোথাও দেখবে একদম চাঙ্ক জমে গিয়েছে। তার মানে কি? ওইখানে গিয়ে ডিপোজিশন হয়েছে, দুটোই নষ্ট হয়ে গেল, দুটোই তোমাকে ফেলে দিতে হবে। কোনোটা রেখে যে রিপেয়ার করবে তার আর অবকাশ নেই। এই হচ্ছে এর মানে ফিজিক্যাল অবজারভেশন। আচ্ছা, নেক্সট চলে আসি, যেটা বলছিলাম অ্যাবজর্পশন অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের জন্য যেটা হয়। আমরা ম্যাক্সিমাম যে রাস্টিং গুলো দেখি না, সেটা হচ্ছে এই অক্সিজেনের জন্য। আজকের যে ওয়েদার, আজকের ওয়েদারটার কি মানে মূল বৈশিষ্ট্য কি? আজকের ওয়েদারটার মূল বৈশিষ্ট্য হচ্ছে আজকে হিউমিডিটিটা হাই, ভেজা ভাবটা বেশি। তাই ভেজা ভাবটা বেশি হল মানে কি? এখানে আর্দ্রতা বেশি, ময়েশ্চার বেশি। ময়েশ্চার মানে ওয়াটারের ভাব বাতাসের মধ্যে বেশি। এই জলীয় ভাবটা বেশি থাকার জন্য কি হচ্ছে, জলের মধ্যে যে মূলত অক্সিজেন গুলো ধাতুর সাথে রিয়াকশন করতে পারে। করলে কি তৈরি হয় না? করলে হয় কি, দেখো আয়রন একই, আয়রন Fe থেকে Fe2+ হয়ে যায়, আয়রন থেকে ফেরাস হয়ে যায়। প্যারালালি যে সারাউন্ড যে ময়েশ্চার আছে, এয়ারে যে ময়েশ্চার আছে, দেখো ½ O2 + H2O। তাহলে ওই ½ O2 আর H2O কি হলো? এবার ½ O2 যেটা, সেটা হচ্ছে বাতাসের অক্সিজেন, যার জন্য তুমি আমি শ্বাস নিয়ে বেঁচে আছি। আর ওই H2টা হচ্ছে কি, এই যে এখনকার ওয়েদারটা তাকাও যে ভেজা ভাবটা আছে, সেটা। এইটা রিয়াকশন করে তৈরি করলো হাইড্রক্সিল আয়ন। তাহলে আগের যে ফেরাস আয়ন আর যে হাইড্রক্সিল আয়ন, এটা কি করলো? রিয়াকশন করে ফেরাস হাইড্রক্সাইড করলো। ফেরাস হাইড্রক্সাইড বা এই অক্সিজেন টাইপ করোশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা একটা কোটিং তৈরি করে। ওই যে বলছিলাম না সলিউবল ইনসলিউবল, এখানেও তাই হয়, একটা কোটিং তৈরি হয়, একটা সারফেসে একটা ফিল্ম মানে একটা লেয়ার জমে যায়। তো এই ফেরাস হাইড্রক্সাইড তৈরি হলো। ফেরাস হাইড্রক্সাইড খুব মানে একটা ফ্র্যাজাইল কম্পাউন্ড, যে কোনো ওয়াটার বেসড কম্পাউন্ডই জানবে খুব ফ্র্যাজাইল হয়, ফেরাস কম্পাউন্ড। এই ফেরাস কি করবে? চট করে ভেঙে হয়ে যাবে ফেরিক হাইড্রক্সাইড, FeOH3। হাইড্রক্সাইড ফাইনালি এও খুব ফ্র্যাজাইল, এও বেশিক্ষণ থাকতে পারবে না। এ কি করবে আবার? নিজেদের মধ্যে রিয়াকশন করে তৈরি করবে হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড, Fe3O4। Fe3O4 একেই বলে ফেরোসোফেরিক অক্সাইড। এই ফেরোসোফেরিক অক্সাইডেরই একটা কোটিং তৈরি হয়ে যায়। এটাও ওয়ান টাইপ অফ রাস্টিং বলতে পারি। তাহলে এই গেল তোমাদের হাইড্রোজেন আর অক্সিজেন। এটা হচ্ছে হাইড্রোজেন আগেরটা, এটা হচ্ছে অক্সিজেন। পরীক্ষায় যদি আসে ঠিক এইভাবেই লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এইভাবেই দিতে পারো, এটা অনেক বেশি কম্প্যাক্ট। এতে তোমাকে মানে সেন্টেন্সও লিখতে হবে কম, জাস্ট রিয়াকশন এবং তার একটা দুটো ক্যারেক্টার বলে দিলেই হয়ে যাবে। এরপর একটা কোশ্চেন আসে, এই যে পরবর্তী প্যানেলটা দেখো, দ্যাট ইজ আয়রন। রাস্টিং অফ আয়রনটা কিন্তু আমি আগে যেটা অক্সিজেন পড়িয়ে এলাম না, ওটা এটা কিন্তু অলমোস্ট সেম। ওটা একটা এই রাস্টিং অফ আয়রন হচ্ছে প্রিভিয়াস অক্সিজেন টাইপ করোশনের একটা এক্সাম্পল, কিন্তু আমি এটাকে আলাদাভাবে তা সত্ত্বেও দিচ্ছি। কেন দিচ্ছি না? দেওয়ার কারণ হলো এটা তোমাদেরকে হেল্প করবে কোশ্চেন অ্যান্সার করতে। কোশ্চেন এখান থেকে দু রকমের আসে, ভালো করে শোনো। এক্সপ্লেইন ইলেকট্রোকেমিক্যাল করোশন। আগের একটা স্লাইডে আমি ইলেকট্রোকেমিক্যাল করোশন করিয়েছিলাম, সেইটা জানতে চাইছি। তুমি এক্সপ্লেইন করলে অল্প নাম্বারে, 2 নম্বরের বেশি থাকবে না। এর পরের কোশ্চেনটা হবে ডেসক্রাইব, মানে এর যে কোনো একটা এক্সাম্পলকে নিয়ে তুমি ডেসক্রাইব করে বোঝাও ইলেকট্রোকেমিক্যাল করোশন। তখন তুমি কি করবে? যে কোনো একটা এক্সাম্পল মানে এই রাস্টিং অফ আয়রনটাকে তুমি খুব সহজে দিয়ে বলে দেবে যে রাস্টিং অফ আয়রন ইজ আ মোস্ট কমন এক্সাম্পল অফ ইলেকট্রোকেমিক্যাল করোশন বলে এই এখন যেটা পড়াতে চলেছি সেটা ধাপ ধাপ লিখে দেবে। কোনো ফিগারের দরকার নেই, ড্রয়িং ম্যান্ডেটরি নয় কেমিস্ট্রিতে। আবার একটা কোশ্চেন আসে কি, ইলেকট্রোকেমিক্যাল করোশন ডেফিনেশন বা এক্সপ্লেন করতে দিল বা না দিল, সঙ্গে একটা কোশ্চেন দিয়ে দিল এক্সপ্লেন রাস্টিং অফ আয়রন।
মানে কখনো এক্সাম্পলটা অ্যাজ এনি এক্সাম্পল হিসাবে দেয়, কখনো দেয় হচ্ছে উল্লেখই করে দেয় রাস্টিং অফ আয়রন। তাহলে কি হলো, রাস্টিং অফ আয়রন এই প্রশ্নটার উত্তর যদি আমি রেডি করে যাই তাহলে আমার দু ধরনের কাজই পারপাসই সার্ভ হবে। আসো রাস্টিং অফ আয়রন এলে কি লিখবে? প্রথমে লিখবে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ইলেকট্রোকেমিক্যাল করোশন। তোমাকে যখনই রাস্টিং অফ আয়রন কোশ্চেনটা চেয়েছে বা একটা এক্সাম্পল বলেছে ইলেকট্রোকেমিক্যাল করোশন, এটা খুব টেকনিক্যাল স্টুডেন্ট তো তোমরা, সাধারণ বুদ্ধি দিয়ে ভাবো, তার মানে এই কিছু রিয়াকশনস মেকানিজমটা দেখতে চাইছে, এ আমাকে কি করে লোহায় মরিচা পড়ে তার গল্প শুনতে চাইছে না। ছোটবেলায় লিখে এসছো, মিটে গেছে সেটা। এখানে তার মানে ও কিছু রিয়াকশনস দেখতে চাইছে, তো আমি শুধুই সেটা দেবো, যেটা চাইছে শুধুই সেটা দেবো। কি দেবো না, আমি আগেই বলেছি দুটো পার্ট হয়, অ্যানোডিক ক্যাথোডিক। অ্যানোড হচ্ছে যে লুজ করবে, তো এখানে কে লুজ করবে? আয়রন। আয়রন দুটো ইলেকট্রন লুজ করবে, করে ফেরাস আয়ন হবে। এই রিয়াকশনটাকে একটু চোখে বসিয়ে রাখো, এটা বহু জায়গায় উপকার দেবে করোশনে। ক্যাথোডে কি, এই যে প্রেজেন্ট যে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ভাব, ময়েশ্চার, এরা এই এয়ার ময়েশ্চার মিলে রিয়াকশনটা করবে, তাই করেছে। হাফ O2 H2O প্লাস দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কোথা থেকে এসছে? ওই অ্যানোডের ওখান থেকে এসে হবে 2 হাইড্রক্সিল আয়ন। একইভাবে ফাইনাল রিয়াকশনস কি হবে? ফেরাস এন্ড হাইড্রক্সি রিয়াকশন করে তৈরি করবে ফেরাস হাইড্রক্সাইড। ফেরাস হাইড্রক্সাইড আবার অক্সিডাইজড হবে, অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে তৈরি করবে ফেরিক হাইড্রক্সাইড FeOH3। ফেরাস হাইড্রক্সাইড বা ফেরিক হাইড্রক্সাইড বোথ আর ভেরি ফ্র্যাজাইল, বেশিক্ষণ থাকে না। ওরা কি করবে? কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে, ভেঙে গিয়ে তৈরি করবে ফেরিক অক্সাইড, দ্যাট ইজ Fe2O3, Fe2O3 আর XH2O, ferric oxide with X molecule of water. This X, the value of X 0 to 3. That means the minimum will be 0 or the maximum will be 3. So combined it is called rust. এবং ছবিতে যেটা দেখতে পাচ্ছ রাস্টের খুব কমন পিকচার। তো ওই যে ব্রাউন পোর্শনটা দেখতে পাচ্ছ রাস্ট, ওই রকমই একটা ব্রাউনিশ বা ব্ল্যাকিশ একটা চাঙ্ক তৈরি হয়ে যায়। দ্যাট ইজ ইন মোস্ট অফ দ্য কেসেসে ইনসলিউবলি থাকে। তাহলে তো অনেক পুরনো লোহা দেখবে এইভাবে রাস্ট পড়ে পড়ে চলে যাচ্ছে, ভাঙছে দুচ্ছে না, চলে যাচ্ছে। তো এই হচ্ছে আমার রাস্টিং অফ আয়রন। এই অবধি বলো, কারোর অসুবিধা আছে? নো ম্যাম। আচ্ছা ম্যাম আচ্ছা, বলো, কিছু বললে কেউ? হ্যাঁ, এইবার আমরা চলে আসি যে ফ্যাক্টরস। এই অবধি বোধহয় আমি আগের বার ক্লাসে পড়িয়ে উঠতে পেরেছিলাম। যাই হোক, ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স দ্য রেট অফ করোশন। এবার আমরা দেখব কোন কোন ফ্যাক্টর করোশন করোশনকে জেনারেলি দুটো জিনিস, একটা হচ্ছে নেচার অফ মেটাল, মেটালটার নেচার কিরকম তার উপর ডিপেন্ড করে। নেচারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, তাদের একটা সিরিজ আছে, সেই সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ এই সময় স্ক্রিনে, তাদের মোবাইল আছে তারা জুম করে দেখতে পারো। সেটা হচ্ছে এই সিরিজটার যত ওপর থেকে নিচের দিকে যাবে, ফ্রম টপ টু বটম, the tendency of corrosion will be less, তার করোশন হওয়ার চান্সেস তত কম। তাহলে আমি যখন যে পারপাসে যে মেটাল ব্যবহার করব অনুযায়ী সিলেক্ট করব আমি কোন মেটালটা নিতে পারি। এক, ইফ উই ইউজ টু মেটালস, যদি আমাদের বাই মেটাল হয় বা দুটো মেটাল লাগতেই পারে, তাহলে আমি এই সিরিজটারই হেল্প নেব। কিভাবে নেব? এমন মেটাল চুজ করব যাতে সিরিজে যারা কাছাকাছি আছে, কাছাকাছি থাকলে দেওয়া নেওয়া কম করবে। কাছাকাছি মানে সেম টাইপ, সেম, যত সেম নিতে পারবে তত এদের মধ্যে ফ্লো অফ ইলেকট্রন কম হবে। তুমি যদি ম্যাগনেসিয়াম আর নিচে একদম আছে প্লাটিনাম, এই দুজনকে যদি নিয়ে বসো তাহলে যা ক্ষয় পাবে, আর যদি তুমি সিলভার আর প্লাটিনামকে নিয়ে কাজ করো তাহলে সেকেন্ডটায় ক্ষয় অনেক কম হবে, কারণ বিকজ দিজ আর সেম কাইন্ড। এই
হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎ বিভব। আগের দিন সেই বাংলাটা আবিষ্কার হয়েছিল, তড়িৎ বিভব। ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ ইলেকট্রন লুজ করতে ওদের কত ভোল্টেজ অফ ইলেকট্রিসিটি দিতে হয় সেইটাই মেপে করা হয়। যার যে দুটোর ভোল্টেজের ডিফারেন্স কম হবে ডেফিনেটলি সেখানে ফ্লো অফ কারেন্টও কম হবে, ফ্লো অফ ইলেকট্রন কম হবে। এখানে কারেন্ট মানে তো ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রনও কম হবে। তাহলে নেচার একটা বড় জিনিস, স্বভাব, ধাতুর স্বভাব, ধাতুর প্রকৃতি, এটা একটা বড় জিনিস যেটার মাধ্যমে আমরা করোশনকে অ্যাভয়েড করতে পারি। নেক্সট হচ্ছে ওভার ভোল্টেজ। ওভার ভোল্টেজ মানে কি, যে যদি কোনো একটা মেটাল গ্যালভানিক সিরিজের খুব আপার পজিশনে থাকে, যেমন ধরো জিঙ্ক আপার পজিশনে আছে, যদি পজিশনটা ভুলে গিয়ে থাকো এই দেখো ম্যাগনেসিয়াম তারপরে জিঙ্ক। যদি জিঙ্ক নিই তাহলে কি হবে, ধরো জিঙ্ক নিয়ে তাকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিলাম। সালফিউরিক অ্যাসিডের মধ্যে যদি দিই কি দাঁড়াবে, সালফিউরিক অ্যাসিডে যদি ডোবাই তাহলে হবে যেটা, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হাইড্রোজেন গ্যাস রিলিজ করতে শুরু করবে। কেন কি না, সিরিজটার মধ্যে জিঙ্ক আর হাইড্রোজেন, হাইড্রোজেন থাকে মিডিল অফ দ্য স্পেসে থাকে, এখানে হয়তো দেয়নি রে না দেয়নি, মিডিল অফ দ্য জায়গায় থাকে হাইড্রোজেন। এদের দুজনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা খুব বেশি হয়ে যাচ্ছে। ভোল্টেজ ডিফারেন্স বেশি হওয়ার জন্য রিয়াকশনটা হবে। এইবার যদি আমরা এর মধ্যে মানে ওই সালফিউরিক অ্যাসিডটার মধ্যে 2 ফোঁটা কপার, 2 ড্রপ কপার সালফেট, তাহলে কি হবে, হাইড্রোজেন যেটা কিনা ইলেকট্রোকেমিক্যাল সিরিজে মাঝখানে ছিল, কপার দেওয়ার ফলে সেটা কি হলো, নেমে চলে এলো। মানে জিঙ্কের সাথে আগে ছিল হাইড্রোজেনের ডিফারেন্স, এখন হচ্ছে জিঙ্কের সাথে কপারের ডিফারেন্স। জিঙ্কের সাথে কপারের ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি। অতএব এইখানে এই করোশনটা আরো বেশি ফাস্টার রেটে হবে, অ্যাক্সেলারেট হয়ে যাবে। দ্য করোশন রেট অফ জিঙ্ক is accelerated because some copper gets deposited on zinc metal. একটা ক্যাথোড অ্যানোড যেটা এতক্ষণ তৈরি হতে পারছিল না, হাইড্রোজেন যে ক্যাথোডের রেসপন্সিবিলিটিটা কমপ্লিটলি করতে পারছিল না, কপার এসে যাওয়ার ফলে সে এবার জিঙ্কে খাওয়াতে আর একদম সময় লাগবে না। বোঝা গেল? তাহলে এরকমই আমরা কি মেটাল অ্যাড করছি, সারাউন্ড যে জিনিসগুলো অ্যাড করছি তার কত ভোল্টেজ ডিফারেন্স, তার উপরও ডিপেন্ড করে তোমার করোশন রেটটা কেমন হবে। এক্ষেত্রে বলে রাখি, এই যে কপার সালফেট এটা কিন্তু খুব একটা হেল্পফুল জিনিস। কেন না, যখন আমরা প্লেটিং করব তখন একে ব্যবহার করব, খুব ফাস্ট প্লেটিং হবে। ঠিক আছে, কিন্তু এখানে জিনিস মনে রাখতে হবে, কপারের ওপর প্লেটিং কিন্তু দেওয়ার সময় কপার সালফেট ব্যবহার করলে চলবে না, সেম হয়ে অন্য সমস্যা তৈরি করবে। যখন দুটো ডিফারেন্ট মেটাল হবে তখন তুমি সেইখানে কপার সালফেট দিয়ে দেবে, ওহ একদম হুহু করে দেখবে একজন ক্ষয়ে গেল আরেকজনের উপর প্লেটিং হয়ে গেল। তো এই ফান্ডাটাকেই কাজে লাগিয়ে আপাতত এখন আমরা করোশন করছি, তো ভোল্টেজ ডিফারেন্স যত বেড়ে যাবে করোশন তত হাই হবে। এই যে ছবিটা দেখাচ্ছি, ছবিটা খুব ভালো করে দেখে রাখো, খুব কমন ছবি, সব জায়গাতে পাবে। জিঙ্ক যে পার্টটা দেখছো সেখানে দেখো মাইনাস লেখা আছে, মানে দিস ইজ অ্যাক্ট অ্যাজ অ্যানোড। অ্যানোড যখন কোথাও কোনো ডায়াগ্রাম ড্র করবে তখন অ্যানোডটাকে সবসময় লেফট সেকশনে রাখবে। লেফট সেকশনে রাখলে কি হয়, এটাই রাইটিং স্টাইল, মানে তুমি একটা ইলেকট্রো সিরিজ ইলেকট্রোকেমিক্যাল একটা সেল তুমি ড্র করতে চলেছো। আমি এই ড্রয়িংটা দেখিয়ে দিই, তোমাদের এই চ্যাপ্টারটার আগের অংশে একটা ইলেকট্রোকেমিস্ট্রি আছে, সেটা স্যার পড়াবেন যখন এটা আবার দেখতে পাবে। তো আপাতত দেখে রাখো, বুঝতে সুবিধা হবে। এই যে লেফট যে গ্রেইশ পার্টটা দেখছো সেইখানে কি হচ্ছে, জিঙ্কটাকে প্লেস করা হয়েছে, মানে অ্যানোড সবসময় লেফটে প্লেস হয়, উল্টে দিও না কখনো। ঠিক আছে, ড্রয়িং করার সময় সবসময় এরকমই দেবে। এইটা হয়তো একটু ছোটখাটো আঁকতে হলেও হতে পারে কখনো কখনো, তাহলে হয়তো নম্বরটা একটু ভালো হবে, সেক্ষেত্রে তখন এটা ছোট্ট সার্কেল করে দেখিয়ে দেবে। তো জিঙ্ক পার্ট ইজ অ্যানোড, means it has a capacity to lose electron. Parallelly at the right side, that is the copper part, that is the cathode section. Cathode has a deficiency, always it has a deficiency, সবসময় খিরে থাকে।
তো সেই ক্ষীরের জন্য কি হবে, ও অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনটা ফ্লো করবে, কনস্ট্যান্ট ফ্লো করবে। এই করোশনটা হবে, এবং এর মধ্যে এই করোশনটা তখনই সম্ভব যদি মিডিয়াম একটা পাওয়ার দিয়ে দুটোকে কানেক্ট করা যায়। ওপরে যে পাওয়ারটা দেখতে বাল্বের মতন জ্বলছে, ওই কানেক্ট যদি না করো তাহলে কিন্তু হবে না। ওই কানেক্ট যদি কোনোভাবে হয়ে যায় তাহলে এটা খুব ফাস্ট অ্যান্ড ফাস্ট হতে থাকবে। এইটা নেক্সট হচ্ছে পিউরিটি অফ মেটাল। পিউরিটি অফ মেটাল মানে কি, মেটালের মধ্যে কি আছে এটা জানাটা খুব জরুরি। তুমি মার্কেট থেকে পারচেস করলে কোনো একটা মেটাল, তার হতে পারে পাইপ, হতে পারে কোনো ইনস্ট্রুমেন্ট, হতে পারে কোনো রড, না ফ্যাক্টরির যে কোনো একটা কোনো হয়তো ইনস্টলেশনের জন্য তুমি একটা ইকুইপমেন্ট পারচেস করলে। পারচেস করার সময় মেটালটা কি দিয়েছে সেটা জানাটা খুব জরুরি, তার কোয়ালিটি টেস্ট করাটা খুব জরুরি, কারণ ইমপিউরিটির কোনো মাপ থাকে না। ইমপিউরিটি মেটাল তিনটে স্টেট হয়। Second, metal with impurities, and the third is metal with alloy. তিনটের মধ্যে ডিফারেন্স এটাই হচ্ছে, পিওর মেটাল তো বুঝতেই পারছো, পিওর বিশুদ্ধ ধাতু, এতে অন্য কিচ্ছু নেই। একটা জিনিস মনে রাখবে, আয়রন যদি বিশুদ্ধ হয়, বিশুদ্ধ মানে সেটা যদি শুধুই আয়রন থাকে, তাহলে কোনোদিন করোশন বলে কিছু অস্তিত্ব থাকতে পারে না, করোশন হবে না। একটু হিস্টোরিক প্লেস গুলোতে যারা ঘোরো তারা খেয়াল করে দেখো তো, ওখানকার যে মনুমেন্ট, যে স্কাল্পচার গুলো আছে, তাতে যে পিস অফ আয়রন, পিস অফ মেটাল ব্যবহার করেছে, কোন প্লেটিং, কোন রংটা দিয়েছে, অ্যাট দ্যাট পিরিয়ড পিওরেস্ট ফর্মটা ব্যবহার হতো। তো সেই পিওরেস্ট ফর্মটার জন্য ওটা আজও টিকে আছে, হাজার হাজার বছর হয়তো বয়স হয়ে গিয়েছে, কিন্তু ওরা ওইভাবেই রয়েছে, কোনো গ্যালভানাইজেশন, কোনো কালার কোটিং কিছুর ধার ধারে না ওরা। সো পিউরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম পিওর মেটাল মানে পিওর মেটাল। এবার সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে পিওর মেটাল উইথ ইমপিউরিটিস। এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। কেন বলতে পারো? পিওর মেটাল উইথ ইমপিউরিটি আর মেটাল উইথ অ্যালয়, মেটাল প্লাস ইমপিউরিটি, মেটাল প্লাস অ্যালয়, এই দুটোর মধ্যে তফাৎ কি বলতে পারবে? সাধারণ বুদ্ধি, এর জন্য কোনো স্পেসিফিক নলেজ লাগে না। কেউ একজন বলো, জাস্ট আ ডিসকাশন। হ্যালো, আচ্ছা আমি কি বেরিয়ে গেলাম নাকি? কি বললেন? না না ম্যাম, মেটাল উইথ ইমপিউরিটি আর একটা কি বললেন, মেটাল উইথ অ্যালয়? অ্যালয়, এই দুটোর মধ্যে তফাৎ কি? অ্যালয় মানে তো কোনো দুটো মেটাল যদি মেশানো হয়, আর ইমপিউরিটি হ্যাঁ মানে তো ওই মেটালটাই থাকছে কিন্তু তার সাথে অন্য কিছু মানে মেশানো থাকছে, মানে খাদ, সরি হ্যাঁ, কি বলবো, খাদ, এক্স্যাক্টলি, খাদ ইজ দ্য হ্যাঁ টার্ম। খাদ খাদ। তফাৎটা হচ্ছে এই, যখন তুমি when you produce alloy, then you know what type and what will be the amount. কি মিশাচ্ছ, কতটা মিশাচ্ছ জানো, that is experimentally proved. So it is alloy. ইয়েস। যখন সেটা impurities হয়ে যায় তখন সেটার আর কিছু জানা নেই, কি ছিল, কি আছে, কিছুই জানা নেই, কতটা আছে কিছুই জানো না, আদৌ আছে যে সেটাই জানো না। তো ইমপিউরিটিস হচ্ছে খুব খতরনাক। এই ইমপিউরিটিস মেটাল বা যে কোনো কিছুকে ধ্বংস করে দিতে পারে আরো কুইক। সেক্ষেত্রে ইলেকট্রোকেমিক্যাল সিরিজও তোমাকে হেল্প করতে পারবে না। ঠিক আছে, সেই একই ব্যাপার জিঙ্ক মেটাল, জিঙ্ক মেটালের মধ্যে যদি তুমি পিওর জিঙ্ক দাও এক ধরনের, জিঙ্কের মধ্যে যদি তুমি লেড বা আয়রন দিয়ে দাও তাহলে দেখবে হয়তো করোশনটা আরো বেড়ে গেল। কেন করছে গেল? আমরা নর্মাল যে কতগুলো স্টিলের বাসন দেখি, স্টিলের যে বাসনপত্র দেখি, দেখবে কিছু বাসন দেখবে ভেঙে গেছে, কিনারা থেকে দুমড়ে গেছে, সেখান দিয়ে ফাটা জায়গাটা, বাবা কি চিৎকার রে, দাঁড়াতো বাবা, সেখান দিয়ে ফাটা জায়গা দেখা যাচ্ছে, একটা লোহার মতন অংশ বেরিয়ে আছে। কেন হবে? স্টেনলেস স্টিল তো আমরা সকলে জানি, ইয়েস ইট ইজ আ অ্যালয়, ইট ইজ আ আয়রন অ্যালয়, পরে আমরা পড়বো, এই চ্যাপ্টারটাও আছে অ্যালয়। কিন্তু এইটা এখানে স্টিলের মধ্যে ফেটে গেছে। কেন ফেটে গেছে? তার কারণ ওই যে অ্যালয় নামেই অ্যালয়,
যে মিক্সিংটা হয়েছে, কিছু একটা কম বেশি হয়েছে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, কম বেশি হয়েছে, এই হওয়ার জন্য গন্ডগোলটা দেখা দিয়েছে। এই গেল পিউরিটি, ইট ইজ আ ভাইটাল পার্ট। দ্য সারফেস ফিল্ম, সারফেসটার নেচারটা কেমন। যখন কোনো মেটাল, when a metal is exposed to atmosphere, দেখো আমি পরে বুঝিয়ে দিচ্ছি, when the metal are exposed to atmosphere, practically all metals get covered with a thin film. যে কোনো মেটালই দীর্ঘদিন এয়ারের কন্ট্যাক্টে থাকলে এয়ারের মধ্যে যে এনাফ অক্সিজেন, এবং স্পেশালি এই ধরনের ওয়েদার গুলোতে যখন থাকে, একটা অক্সাইড লেয়ার ফর্ম হয়েই যায়। এই মেটাল অক্সাইড আর তার নিচের যে মেটাল, দিস হ্যাভ আ স্পেসিফিক রেশিও, একটা স্পেসিফিক রেশিওতে তৈরি হয়ে থেকে যায়। এই রেশিওর ওপর ডিপেন্ড করে যে সেইটা, যে অক্সাইডটা ফর্ম হয়েছে, ও ফার্দার করোশন করবে কি ফার্দার করোশন করবে না। ওই রেশিও ওটা একটা টেকনিক্যাল, তার আবার আলাদা ক্যালকুলেশন ইয়ে আছে, অত তোমাদের লাগবে না। জাস্ট যদি কখনো কোশ্চেন আসে যে ফ্যাক্টর এফেক্টিং করোশন, তাহলে তোমাকে এইগুলো একটু, nature of surface film, this also is very much useful to in corrosion. If the surface specific volume ratio is known to us, then we can easily conclude what will be the chance of corrosion. Next, 5 number, nature of corrosion product. Sorry, কি হলো এটা? নেচার অফ করোশন প্রোডাক্ট, অর্থাৎ মানে ওই যে প্রোডাক্টটা যেটা বলছিলাম না, যে সলিউবল ইনসলিউবল, ওই একই জিনিস দেখো ঘুরে ফিরে আবার আসছে। জিনিসটা যদি বোঝো, কোনো কোশ্চেনই খুব একটা ট্রাবল দেবে না। এটাও কিন্তু এই যে ফ্যাক্টরস এফেক্টিং করোশন যেটা বলছি না, 1 2 3 4 5 করে, এটাও কিন্তু একটা কমপ্লিট কোশ্চেন, এটা কমন নয়, বাট আসে। তো এইখানে কি হয়, ওই করোশনের যে নতুন প্রোডাক্টটা তৈরি হলো, যে কোটিংটা তৈরি হলো, দ্য করোডেড প্রোডাক্ট, ইফ দ্য করোডেড প্রোডাক্ট ইজ ইনসলিউবল, দেন the corrosion becomes less. একই জিনিস, যদি করোশনের উপরটা ইনসলিউবল হয়, করোশন কম হবে, যদি সেটা সলিউবল হয় তাহলে হবে। যদি অনেক সময় দেখা যায় ভোলাটাইলিটি নেচার এসে গেল, প্রোডাক্টটা ভোলাটাইল করে গেল, তাহলে তো হয়েই গেল, হলো ও তো উবেই যাবে, উবে গেলে আবার করোশন হবে, হই হই করে করোশন হবে। বোঝা গেল? একদম কিছুদিনের মধ্যেই Yes, দেখবে ma'am. সব পরিষ্কার সাফ হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ফ্যাক্টরস, যেগুলো আমাদের মাথায় রাখতে হয়। এছাড়া এই যে বললাম ওয়েদার, এই যে হিউমিডিটি, দেখো এক্ষুনি বলছিলাম না, এই ওয়েদার হচ্ছে করোশনের পক্ষে খুব ভালো। তো টেম্পারেচার, হিউমিডিটি, এগুলো খুব ভালো, মানে করোশনের রেটকে কমায় বাড়ায়, এগুলোকে খুব ভালোভাবে করে। এফেক্ট অফ পিএইচ, তুমি যে ওয়েদার মানে সারাউন্ড যেটা আছো, সেটার পিএইচটাও খুব ডিপেন্ড করে এটা কি হবে। যেটা বললাম যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট যদি হয়, পিএইচ কেন, পিএইচ মানে চলে যাও সেই হাইড্রোজেন কনসেন্ট্রেশন, হাইড্রোজেন মানে চলে যাও সেই যে করোশন যেটা পড়ালাম, হাইড্রোজেন লিবারেশন, সেই জিনিস। অবভিয়াসলি হাইড্রো, তাহলে পিএইচ এফেক্ট থাকবে না। আমি যে বললাম, Yes, ma'am. সরি, একটা পিস অফ লোহাকে অ্যাসিডের মধ্যে ডোবালাম, তা পিস অফ লোহাকে অ্যাসিডের মধ্যে ডোবালে যা হবে, অ্যাসিডের নেচারটাও তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এমন একটা ওয়েদারে আছি যেখানে অলরেডি অ্যাসিডিক, তাহলে সেখানে পিএইচ লো, পিএইচ লো মানে চান্সেস অফ করোশন ইজ হাই। বোঝা গেল? এই তো এইটা ছিল আমাদের পুরোনোটা। টাইম যখন আছে, তাহলে আমি আজকে এটা শেষই করে দিই। এটা হচ্ছে হাউ টু প্রিভেন্ট করোশন, করোশন কি করে আটকানো যায়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। সেটা হচ্ছে বইয়ের মধ্যে যদি যাদের বই আছে তারা দেখবে এই পয়েন্টটা কি, তোমাদের পাঠ্য বইটাতে অনেকগুলো ভাগে ভাগ করেছে, আমি ওটাকে জুড়ে 4টে করেছি। 4টে 4 রকম, মনে রাখবে, নিজেদের লিখতে কষ্ট কম হবে, মনে রাখতেও কষ্ট কম হবে। কিরকম দেখো, proper design and selection of materials. Second, protective coating. 3 নম্বর, cathodic protection, বুঝিয়ে দিচ্ছি। আর 4 নম্বর হচ্ছে by using inhibitors। 4টেকে এক লাইনে বলি, তারপর ডিটেলে যাচ্ছি। ফার্স্ট একটা দেখো, প্রপার ডিজাইন এন্ড সিলেকশন অফ মেটালস।
মানে কি, না তুমি যে একটা পাইপলাইন বসাচ্ছ, কি একটা কোনো শিপের কোনো বডি, তো সেটা এমন ভাবে ডিজাইন করবে, একটা পাইপলাইন এমন ভাবে তাকে ডিজাইন করবে যাতে তাতে রিটেনশন অফ ওয়াটার বা রিটেনশন অফ এনিথিং, এনি সলিউশন উইল বি লেস। জল যেন দাঁড়িয়ে না থাকে, ফ্লো, কনস্ট্যান্ট ফ্লো, আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে, তাতে কি হবে, কিছুটা হলেও করোশন তুমি আটকাতে পারবে। ডিজাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সিলেকশন অফ মেটাল, ওই যে বললাম গ্যালভানিক সিরিজ, সেখান থেকে তোমায় দেখতে হবে যে তুমি যেটা বানাতে চলেছো এটার ফার্দার কি অ্যাপ্লিকেশন, কি কাজে লাগবে। তো কি কাজে লাগবে তার উপর তুমি ডিসাইড করবে যে কি মেটাল দেবে। এই জন্যই তো কনস্ট্রাকশন, এই জন্যই তো একটা যে কোনো ইনস্টলেশন ইঞ্জিনিয়ারদের নেয়, কেন নেয়, এই কারণে নেয়। ম্যানুফ্যাকচারিং একটা ইঞ্জিনিয়ারদের একটা সার্টেন এজের পর ম্যানুফ্যাকচারিং লাইনে চলে যায়। ম্যানুফ্যাকচারিং মানে কি, কোথাও একটা প্ল্যান্ট বসছে, ও যায়, কি পারচেস হচ্ছে, কোনটা কি করে কি হবে, প্ল্যান্টের কাজকর্ম দেখিয়ে দেয়, মোটামুটি প্ল্যানটা রেডি হয়ে গেল, কোম্পানি ওদেরকে নিয়ে আবার আরেকটা প্রজেক্টে করে দেয়। তার মানে কি, ওদের কাজ কি, ওদের কাজ হচ্ছে সিলেকশন অফ মেটেরিয়াল, কি কাজ হবে, ভবিষ্যতে কি হবে, মাটির তলায় কি আছে, কি ধরনের ওয়েদার, ইভেন তুমি জানো এই ধরনের জিনিসগুলোতে উইন্ড স্পিড, উইন্ড ডিরেকশন পর্যন্ত মাপতে হয়। উইন্ডের ডিরেকশন, তার উপরেও ডিপেন্ড করে এটার কি হবে। তো এই জিনিসগুলো দেখতে লাগে। সেকেন্ড হচ্ছে প্রোটেকটিভ কোটিং। প্রোটেকটিভ কোটিং মানে তুমি একে কোটিং দেবে, রং হতে পারে, বার্নিশ হতে পারে, যে কোনো সেই কোটিং। প্রোটেকটিভ কোটিং মানে আবরণ, রক্ষাকারী আবরণ। থার্ড হচ্ছে ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন মানে ক্যাথোডে, আমি কি বলেছি, ক্যাথোডে যে থাকে তার কি হয়, তার ওপরে গিয়ে জমা হয়। তো তুমি যদি কাউকে বাঁচাতে চাও, তাকে এমন একটা এনভায়রনমেন্টে রাখো যেখানে সে ক্যাথোডিক এরিয়ায় পড়ে সবসময়, তাহলে কি হবে, যাই করোশন হোক না কেন ও নিজে ক্ষয় পাবে না, ওর ওপরে গিয়ে জমা হবে ঠিকই, কিন্তু ও নিজে ক্ষয় পাবে না। তুমি যদি সেরকম বিয়ারিং লোড দিয়ে রাখো, তাহলে ওর ওপর যাই জমা হোক না কেন ও ফাংশন করে যাবে, কাজ করে যাবে। তো ক্যাথোডিক প্রোটেকশন হচ্ছে আরেকটা উপায়। এগুলো হচ্ছে বিভিন্ন উপায়, সব যে সব জায়গায় লাগে তা নয়, পরিস্থিতি অনুযায়ী বাঁচতে হয় যে আমি কোনটাকে নেব। আর 4 নম্বর হচ্ছে ইউজিং ইনহিবিটার। অর্থাৎ ইনহিবিটার্স মানে হচ্ছে কিছু কেমিক্যাল, ফুয়েলে যেমন নকিং আটকাবার জন্য অ্যান্টি নকিং কম্পাউন্ড থাকতো, সেরকম এখানে ইনহিবিটার্স হচ্ছে কিছু কেমিক্যাল যেটা মেটালের সাথে তুমি আগে থেকে মিশিয়ে দেবে। তাহলে কি হবে, ওই ফ্লো অফ ইলেকট্রনটা যে অটোমেটিক হয়ে যাচ্ছে সেটাকে ওরা আটকে দেবে। এটা বিভিন্ন ধরনের ইনভেনশনের পর এগুলো রাস্তাগুলো এসছে। তাহলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট পয়েন্ট প্রপার ডিজাইন, টু ইউজ আইদার পিওর মেটাল অর অ্যালয়। হয় পিওর মেটাল ব্যবহার করো যা সত্যি সত্যি পিওর, অথবা অ্যালয়। নেক্সট, অ্যাভয়েড ইমপিওর মেটেরিয়াল, অবশ্যই। চুজ মেটাল অ্যাকর্ডিং টু গ্যালভানিক সিরিজ। এই গ্যালভানিক সিরিজটা একটা অন্য ইমেজ, এটা তোমাদের বইয়ের ইমেজ, ইচ্ছা করেই দিয়েছি যাতে চিনতে পারো। তো চুজ আ মেটাল দ্যাট আর ক্লোজ টু গ্যালভানিক সিরিজ। নেক্সট, মেনটেন প্রপার ডিজাইন। প্রপার ডিজাইন করো, যেটা বললাম, ঢাল ঠিক রাখা, স্লোপিং ঠিক রাখা, যাতে রিটেনশন না হয়। আর হচ্ছে ইউজ নন মেটাল ওয়ার এভার পসিবল, যেখানে নন মেটাল সম্ভব লাগাও। হয়ে হচ্ছে অনেক জায়গায় এখন বলো না, প্লাস্টিক, সেরামিক, গ্লাস, অনেক কিছুকে রিপ্লেস করে দিয়েছে। আগে যে টিউব, আমাদের ঘরে যে টিউব গুলো আছে না, খুব পুরনো যাদের বাড়ি তাদের ব্র্যাকেটটা হচ্ছে লোহার, একদম পাতি লোহা, দেখবে কিছুদিন বাদে দেওয়ালে জাং ধরে যায়। লোহায় তো ছাড়ো, দেওয়ালের গায়েও জাং আটকে যায়। এরপর একটা অ্যাডভান্স বেরিয়েছে, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। বেশিরভাগ লোকের বাড়িতে ওটাই আছে, টিউবটা আটকানো। তাহলে কি হয়, দেওয়ালের নোনা, ওয়াটার, কি দেওয়াল দিয়ে পাস করেছে তুমি তো জানো না, ওপাশের প্লাস্টারের জন্য আদৌ জল খাচ্ছে কিনা তুমি সেটাও জানো না। তো ওইটার জন্য ওটাকে কনভার্ট করেছে অ্যালুমিনিয়ামে। এখন যেটা আছে সেটা হয়ে গেছে ফাইবার, প্লাস্টিক ফাইবারের। তো এই ধরনের আপগ্রেডেশন করা হয়, এগুলোকে মেটালকে মানে ইউজটাকে বন্ধ করে দেওয়া হয়। তাতে দুটো সুবিধা হয়, করোশন আটকানো যায়, প্লাস এই মেটাল গুলো তো মাটির নিচ থেকে আসা, এদের একটা লিমিটেশনস আছে। এই লিমিটেশনস এর পর তো তুমি আর পাবে না, যাকে আমরা বলি খনিজ। তো সেইগুলোরও মানে খানিকটা প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা হয়।
আর প্লাস্টিক তো আমরা বাড়িতে জেনেই থাকি, প্লাস্টিক হচ্ছে একটা যুগান্তকারী আবিষ্কার, কত কি যে রিপ্লেস করে দিয়েছে তার কোনো ঠিক নেই। খাওয়ার বোল থেকে শুরু করে জুতোর তলার সোল থেকে শুরু করে সবকিছুতেই পলিমার আছে। পলিমার তোমাদের সিলেবাসে আছে, অল্প আছে, আছে, সবেতেই এখন প্লাস্টিক ঢুকে পড়েছে। ঠিক আছে, ইভেন যে জামাটা দেখবে রেয়ন বলে একটা মেটেরিয়াল হয়, এই রেয়নটা ওই তো এরকম স্লিপি স্লিপি কেন, ওর মধ্যে তো আছে ফাইবার আছে, তো ওই জন্য ওটা স্লিপি। তো প্রোটেকটিভ কোটিং, এবার চলে আসি প্রোটেকটিভ কোটিং। প্রোটেকটিভ কোটিং মানে আবরণ, দু রকমের হয়, নন মেটালিক হয়, মানে তুমি কালার করতে পারো, বার্নিশ দিয়ে, কাঠের উপরে যে বার্নিশ হয় সেটা দিতে পারো, কোনো লুব্রিকেটিং অয়েল হ্যাঁ, মাখিয়ে রাখতে পারো যাতে বলছি কন্ট্যাক্টে না প্লাস্টিক আসে। নিচে পড়লে ফাটে না, না? কি করলে ফাটে না? প্লাস্টিক যদি শুনতে হাত পেলাম না। থেকে নিচে প্লাস্টিক যদি হাত না থেকে না না, নিচে সেই পড়ে, অর্থে না, না না না, যদি ফাটবে যদি ভেতরে কোনো ভারী জিনিস থাকে, এখন প্লাস্টিকের বালতি, জল ভর্তি প্লাস্টিকের বালতি ফেলে রাখো, প্লাস্টিক ফেটে যাবে, কিন্তু সেই প্লাস্টিকের হ্যাঁ বালতিটাই ম্যাম, শুধু ফাঁকা প্লাস্টিকের অবস্থায় টয়, ফেলো, ফাটবে না। তো প্লাস্টিকের ওয়েটটাও টয়। ডিপেন্ড করে। ওয়েটটাও ডিপেন্ড করে, প্লাস্টিক টয় যেগুলো আচ্ছা হয় ম্যাম, দিস ইজ দ্য আমরা মোস্ট। আচ্ছা, আমাদের কাছে তো প্লাস্টিক আছে, যে কাছে বলতে কি আমাদের যে ফোনটা ইউজ করে তার পিছনে কভারটা বললো প্লাস্টিকের, শুনেছি, সেটা ঠিক না? শুনতে পাচ্ছি, আমাদের যে মোবাইল গুলো গ্লাসের ইউজ মধ্যে করি তার, প্লাস্টিক থাকে। হ্যাঁ হ্যাঁ, গ্লাস, glass। সেটা দেখো মোবাইলের মেটেরিয়াল, ওটা ফাইবার মেটেরিয়াল হয়, অনেক কিছু মিশিয়ে করে, সিলিকা, অ্যালুমিনিয়াম এই ধরনের হয়। তবে গ্লাস যেটাকে তোমরা কাঁচ বোঝো, সেই কাঁচটা হ্যাঁ, হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই বিভিন্ন মেটালের এমন না না, একটা মিক্সচার। আপনার যে মানে ম্যাম বলছি, আপনার পিছনে যে মোবাইল আছে না, মোবাইলের পিছনে যে ডিজাইন গুলো হয় বা কভার, ওগুলো তো প্লাস্টিকেরই হয়। হুম, প্লাস্টিকের হয়, হ্যাঁ সেটাই মিক্সড বল, হয়, মিক্স। হ্যাঁ সেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গেল নন মেটালিক কোটিং। মেটালিক কোটিং টাইম শেষের পথে, একটু ফাস্ট করাই। মেটালিক কোটিং, মেটালিক কোটিং এ কি হয়, গ্যালভানাইজেশন হয়, মানে জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, টিনিং হয়, টিনের প্রলেপ দেওয়া হয়, সেরাডাইজেশন হয়। সেরাডাইজেশন হচ্ছে গ্যালভানাইজেশনের ছোট ভাই, মানে এখানে জিঙ্ক পাউডারকে হেভি টেম্পারেচারে এনে ওর উপরে পেস্ট করে দেওয়া হয়। এটা সেই অর্থে ইলেকট্রোপ্লেটিং নয়। গ্যালভানাইজেশন হচ্ছে একদম আদিম উপায় ইলেকট্রোসেলের, আর এটা হচ্ছে জাস্ট একটা পেস্টিং। ক্ল্যাডিং একইভাবে, ওটা হয় অ্যালুমিনিয়ামের উপর। ঠিক আছে, নেক্সট যেটা বললাম ক্যাথোডিক প্রোটেকশন। ক্যাথোডিক প্রোটেকশন কোশ্চেনও আসে। ক্যাথোডিক প্রোটেকশন, ক্যাথোডিক প্রোটেকশনে কি হয়, যে আর মেটেরিয়ালটাকে তুমি প্রোটেকশন দিতে চাইছো সে থাকে ক্যাথোডিক সেকশনে, আর যা দিয়ে প্রোটেকশন দেবে সেটাকে তুমি অ্যানোড সেকশনে রাখবে। একটু আগেই আমি এই ডায়াগ্রামটা দিয়ে বুঝিয়েছি, আর বোঝাবার দরকার নেই। এটাকেই আমরা নন অটোমেটিক হয়ে গেলে করোশন, এটাকে করবো, সেটা হবে ক্যাথোডিক প্রোটেকশন। তাহলে কোনো একটা মেটালের তুমি একটা কনস্ট্রাকশন করছো, তো এমন একটা মেটাল চুজ করো, দুটো মেটাল, এমন একটা মেটালকে নাও যার থেকে করোশন বেশি হতে পারে, এরকম একটা মেটালকে রাখো। তাহলে কি হবে, ও ক্যাথোডের ফাংশন করবে, তোমার মেইন যে মোটিভ মেটালটা তাকে তুমি বাঁচাবে। আয়রন খুব ক্ষয় পায়, আমরা এতক্ষণ পড়ে এসেছি। আয়রনের সিরিজে আয়রনের ওপরে আছে এরকম মেটালকে নিলে কি হবে, আয়রনের ওপরে জমা হবে। আর আয়রনের নিচের মেটালকে নিলে কি হবে, আয়রন ধুয়ে বেরিয়ে যাবে। তাহলে যদি বাঁচাতেই হয় তাহলে প্রথম অপশনটা ভালো নয় কি, ওর ওপরে জমা হোক, আমি সেরকম স্ট্রেন্থ দিয়ে রাখবো, তাহলে ওটা কাজ করবে। নেক্সট ইনহিবিটার্স, এই ধরনের অ্যানোডিক ইনহিবিটার্স, সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম নাইট্রেট, এগুলো ব্যবহার করা হয়। ক্যাথোডিক ইনহিবিটার্সে এই যে ক্যাথোডিক ইনহিবিটার যে কম মেটেরিয়াল গুলো আছে, সোপ, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, সাবান, আমাদের যে গায়ে মাখার সাবান বলো, যে কাপড় কাচার সাবান বলো, কি থাকে, পামিটিক অ্যাসিড, স্টায়ারিক অ্যাসিড, এগুলোকে ইনহিবিটার হিসাবে ব্যবহার করা হয়। ইনহিবিটার তিন ধরনের হয়, অ্যানোডিক, ক্যাথোডিক, অর্গ্যানিক। অ্যানোডিক, যে অ্যানোড রিয়াকশনকে আটকায়, সোডিয়াম ক্রোমেট, সোডিয়াম নাইট্রেট। ক্যাথোডিক ইনহিবিটার যে ক্যাথোডকে আটকায়, ক্যালসিয়াম ফসফেট, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো। আরেকটা হচ্ছে অর্গ্যানিক, সাবান, তেল, গ্রিস, এগুলো সবই হচ্ছে আমাদের প্রোটেকশন অফ ফ্রম করোশন। এই হচ্ছে টোটাল চ্যাপ্টার। করোশনটা আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, কমপ্লিট তো পিপিটিটা কিছুদিন কাইন্ডলি পরে, একটু দিয়ে দেবেন। হ্যাঁ দিয়ে দেবো, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে দিয়ে দেবো।
ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম। তাহলে এই থাকলো, নেক্সট এটা Thank you. ভালো করে পড়বে। যদি কোনো কোয়েরি থাকে আমাকে নেক্সট ক্লাসে, আমি নেক্সট চ্যাপ্টার শুরু করার আগে আরেকবার আমি এটা রিভাইজ করবো, তখন তোমরা আলোচনা করবে। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। কমপ্লিট করে Thank ওকে you. ওকে। থ্যাংক ইউ ম্যাম।